ইন্ডিয়ান পলিটিতে বর্তমানে বিভিন্ন কেস থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রচুর প্রশ্ন আসছে। ডব্লিউবিসিএস মেন্স, ডব্লিউবিসিএস প্রিলি এবং এসএসসি বা রেলওয়ে, ব্যাংকিং, এই সমস্ত জায়গায় যেখানে জিএস পার্ট আছে, সেইখানে কনস্টিটিউশনের কেসগুলো ক্রমশই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আজকে সেরকমই একটা কেস নিয়ে আলোচনা করব। সেটা হলো খুবই বিখ্যাত একটা কেস, কেশবানন্দ ভারতী কেস। এই কেস নিয়ে আমাদের বলতে গেলে প্রথমে আমাদের শুরু করতে হবে গোলকনাথ কেস থেকে। এই গোলকনাথ কেসের রায় বেরিয়েছিল 1967-এ, যেখানে বলা হয়েছিল পার্লামেন্টের ফান্ডামেন্টাল রাইট অ্যামেন্ড করার ক্ষমতা নেই। এর এগেনস্টে সেই সময়কার সরকার কতগুলো অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছিল। তার একটা হলো 24th, একটা হলো 25th এবং একটা হলো 29th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এখন এই 24th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যেটা মূলত বলা হয়েছিল যে পার্লামেন্টের রাইট আছে ফান্ডামেন্টাল রাইটটাকে অ্যামেন্ড করে দেওয়ার। 25th-এ বলা হয়েছিল সোশিও ইকোনমিক ইকুয়ালিটির কথা ভেবে, অর্থাৎ ইনইকুয়ালিটিটা কমানোর জন্য কিছু কিছু ক্ষেত্রে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি মানে ডিপিএসপি কে ফান্ডামেন্টাল রাইটের উপরে রাখা যেতে পারে। আর 29th-এ কি হয়েছিল, ল্যান্ড রিফর্ম ওরিয়েন্টেড কিছু জিনিস অ্যাড করা হয়েছিল। এখন আমরা জানি আমাদের কনস্টিটিউশনে প্রথমে 8টা শিডিউল ছিল, পরবর্তীকালে আরো 4টে শিডিউল অ্যাড হয়। 9th শিডিউল অ্যাড হয়েছিল ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, এটা আমরা জানি। বিভিন্ন ধরনের ল্যান্ড রিফর্ম ওরিয়েন্টেড জিনিসপত্র কিন্তু এই 9 শিডিউলের মধ্যে অ্যাড করা হয়েছিল। এখন 29th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে যেটা করা হলো, কেরালাতে কিছু ল্যান্ড রিফর্ম অ্যাক্ট পাস করিয়ে সেগুলোকে 9th শিডিউলের আওতায় নিয়ে আসা হলো। এর ফলে কি হলো, সেইগুলো যদিও বা ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করে, তারা জুডিশিয়াল রিভিউর বাইরে বেরিয়ে গেল। কারণ আর্টিকেল 31B থেকে আমরা জানি যে 9th শিডিউলের অন্তর্গত জিনিসগুলোকে কোর্টে চ্যালেঞ্জ করা যায় না। এর মাধ্যমে এটাই দাঁড়িয়েছিল যে পার্লামেন্ট যদি কিছু ল্যান্ড রিফর্ম রিলেটেড ওই 9th শিডিউলের মধ্যে ইনক্লুড করে দেয়, তাহলে সেখানে কোর্টের আর কিছু করা থাকবে না, সেটা জুডিশিয়াল রিভিউর বাইরে চলে গেল। এই ল্যান্ড রিফর্ম অ্যাক্টের সূত্র ধরেই কেশবানন্দ ভারতীর সাথে পার্লামেন্টের কনফ্লিক্ট শুরু। কেশবানন্দ ভারতী ছিলেন কেরালার একটি মঠের প্রধান। সেই সময় পার্লামেন্ট যে যুক্তিটা দিয়েছিল যে সোশিও ইকোনমিক ইনইকুয়ালিটিটাকে কমাতে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বেশি ল্যান্ড যদি কারোর কাছে থাকে, তাহলে সরকার সেই ল্যান্ডটা অধিগ্রহণ করে নেবে এবং সেটাকে ডিস্ট্রিবিউট করতে পারে। এই অ্যাক্টের আওতায় পড়ে গিয়ে কেশবানন্দ ভারতীর মঠের বেশ কিছু জমি সরকার অধিগ্রহণ করে নেয়। এটা নিয়ে কনফ্লিক্টের শুরু হয়। কেশবানন্দ ভারতী ডিরেক্ট চলে যান সুপ্রিম কোর্টে এবং সেখানে গিয়ে তিনি যেটা বলেন যে পার্লামেন্ট ইচ্ছা মতো সমস্ত কিছু কন্ট্রোল করতে চাইছে। আমার আর্টিকেল 25 যেখানে ইচ্ছা মতো ধর্ম পরিচালনার অধিকার দেওয়া হয়েছিল, কিংবা আর্টিকেল 26, আর্টিকেল 31, এই সমস্ত আর্টিকেলগুলো কিন্তু ভায়োলেট হয়ে যাচ্ছে একটার পর একটা। আমাদের মনে রাখতে হবে তখনও পর্যন্ত রাইট টু প্রপার্টি কিন্তু ফান্ডামেন্টাল রাইটের মধ্যে আছে, সেটা লিগ্যাল রাইটে কনভার্ট হয়নি। এই কেসটা ছিল ভারতের একটা মানে পলিটিক্যাল ইতিহাসে একটা ল্যান্ডমার্ক কেস। দীর্ঘ 68 দিন ধরে এই কেসের শুনানি চলে এবং শেষে 13 সদস্যের কনস্টিটিউশনাল বেঞ্চ রায় দেয় 7:6 রেশিওতে। রায়টা গিয়েছিল কেশবানন্দ ভারতীর এগেনস্টে। জমিদার হাতছাড়া হয়েছিল, কিন্তু এখান থেকে একটা দুর্দান্ত জিনিস আমরা পেলাম। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছিল, হ্যাঁ, পার্লামেন্ট ফান্ডামেন্টাল রাইট অ্যামেন্ড করতে পারে, বাট টু সাম এক্সটেন্ট, যতক্ষণ না পর্যন্ত কনস্টিটিউশনের যে বেসিক এসেন্স, সেই বেসিক স্ট্রাকচার ভায়োলেট না হচ্ছে। তখন সরকার পক্ষের উকিল প্রশ্ন করে যে বেসিক স্ট্রাকচার কি, সেটা তো কনস্টিটিউশনে বলাই নেই। এবং সুপ্রিম কোর্ট সেই ক্ষেত্রে পরিষ্কার বলে দেয় যে এটা আমরা ডিরেক্টলি ডিক্লেয়ার করব না, টাইম টু টাইম বেসিক স্ট্রাকচার কোনগুলো সেগুলোকে প্রয়োজন মতো আমরা ডিক্লেয়ার করব। এবং এইখান থেকে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস চলে আসে। সেই মুহূর্তে কিছু জিনিসকে বেসিক স্ট্রাকচার হিসাবে ডিফাইন করা হয়, যেমন হচ্ছে সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন, রুল অফ ল, সেপারেশন অফ পাওয়ার এবং তার সাথে অবশ্যই ডেমোক্রেসি, ফেডারালিজম এবং সেকুলারিজম।
এখন এই যে জিনিসগুলো আমরা লাস্টে বললাম, ডেমোক্রেসি, ফেডারালিজম, সেকুলারিজম, এগুলো কার মধ্যে আছে? প্রিয়াম্বেলের মধ্যে আছে। সেখান থেকে আরো একটা জিনিস হচ্ছে বেরিয়ে আসে, যদি এই পার্টগুলো প্রিয়াম্বেলের মধ্যে পড়ে তাহলে প্রিয়াম্বেল তো বেসিক স্ট্রাকচার, এবং প্রিয়াম্বেলকে তো তাহলে অ্যামেন্ড করতে গেলে স্পেশাল জিনিস লাগে, পার্লামেন্ট সহজে অ্যামেন্ড করতে পারবে না। তাহলে 1960 সালের বেরুবাড়ি কেসে কিভাবে বলা হয়েছিল প্রিয়াম্বেল ইজ নট এ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেটাকে এখন বেসিক স্ট্রাকচার বলা হচ্ছে, সেটা নট এ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা কি সম্ভব? তাই এই সময় সুপ্রিম কোর্ট এটাও পরিষ্কার জানিয়ে দেয় কেশবানন্দী ভার্সেস স্টেট অফ কেরালা কেসের ভার্ডিক্টে, প্রিয়াম্বেল ইজ আ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাহলে এই ল্যান্ডমার্ক কেস থেকে কিন্তু আমরা বেশ কয়েকটা জিনিস পেয়েছিলাম। প্রথম, ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে বেসিক যে কনসেপ্ট অফ বেসিক স্ট্রাকচার বা ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচার, এই জিনিসটা যেমন আমরা জানতে পেরেছিলাম, এই জিনিসটা উঠে এসেছিল, তার সাথে প্রিয়াম্বেল যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা পার্ট, সেটাও কিন্তু ডিফাইন হয়ে গিয়েছিল। তাই এটা ভারতের সংবিধানের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কেস। ইন্ডিয়ান পলিটিতে পরীক্ষার উপযোগী এই ধরনের আরো বিভিন্ন কেস নিয়ে আমরা ক্রমান্বয়ে আলোচনা করব। যদি এই আলোচনাটা ভালো লেগে থাকে তাহলে তোমরা এটাকে লাইক এবং শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।